যারা যারা অ্যান্সার করেছেন আমি একটু দেখে নিই কারা কারা প্রথম প্রশ্নের অ্যান্সার করেছেন। আমাদের সাবরিনা আক্তার অ্যান্সার করেছে ক, মারিয়া, মাসুদা, অনেকেই দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার করেছেন। তারপর হচ্ছে নাসরিন অ্যান্সার করেছে গোলাপি আক্তার, মারিয়া, সবাইকে সবাই অ্যান্সার করেছেন ক। আমাদের যে বার্থ স্পাইসিয়া সবাই কমেন্ট করেছেন। ওকে। আচ্ছা, তো বার্থ অ্যাসফাইসিয়া মানে কি? তো এটা হচ্ছে আমাদের বেবি জন্মের পরপরই যদি সে হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে না পারে, ওকে? বা এটা হচ্ছে বাচ্চা ডেলিভারির পূর্বে, ডেলিভারির সময় অথবা আফটার ডেলিভারি। এই ৩ টে স্টেজেই কিন্তু বার্থ অ্যাসফাইসিয়া আমরা বলি। তো বাচ্চা জন্মের পরপরই যদি সাইনোসিস বা ট্যাকিপোনিয়া দেখা যায় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে বার্থ অ্যাসফাইসিয়া, ওকে? বার্থ অ্যাসফাইসিয়া। বাকি যেগুলো আছে আমাদের ডায়রিয়া, হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া মানে হচ্ছে টেম্পারেচার কম, তারপর হচ্ছে আমাদের ফিভার, হাই টেম্পারেচার, ওকে? সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ক। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। আচ্ছা। সো এমার্জেন্সি আমাদের অপারেশন সেন্টারে যেটা ইওসি আছে এর উদ্দেশ্য কি? ইওসির উদ্দেশ্য কি আমাদের? সবাই একটু জানিয়ে দিবেন। ওকে, সবাই জানিয়ে দেন যে এমার্জেন্সি যে অবস্ট্রাকটিভ কেয়ার যেটি আছে, এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার যেটা আছে এটার উদ্দেশ্য কি? এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার এটার মাতৃ মৃত্যুর হার কমানো, আন্ডার 5 ইয়ার্স শিশু মৃত্যুর হার কমানো, পরিবার পরিকল্পনা গ্রহণ, শিশু সুস্থতার হার কমানো। ২ নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দিবেন। আচ্ছা। ইওসি কেয়ার যেটাকে আমরা বলি বা এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার যেটা, এটা হচ্ছে মূলত একটা লাইফ সেভিং মেডিকেল ইন্টারভেনশন। ঠিক আছে? লাইফ সেভিং মেডিকেল ইন্টারভেনশন কার? মাদার্স অ্যান্ড বেবি ২ জনেরই বা যেকোনো প্রেগন্যান্ট ওমেনের আ শিশুর মৃত্যু হার কমানো বা মায়ের মৃত্যু হার কমানোর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই যে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সো সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে থাকেন। ওকে, দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার করেছে মাতৃ মৃত্যুর হার কমানো এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার এর উদ্দেশ্য হচ্ছে মাতৃ মৃত্যুর হার কমানো। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে। কন্ট্রাক্ট লেন্স আর আচ্ছা, এটা আমাদের ইংলিশ প্রশ্ন। চলে যাচ্ছি পরের প্রশ্ন আমাদের। প্লাসেন্টা সেপারেশন এর সাইন কি? প্লাসেন্টা যখন আমাদের সেপারেশন হয় এটার সাইন কি? বমি, বমি ভাব, শর্টেনিং অফ দ্য কর্ড, স্মল সাডেন গাশ অফ ব্লাড, ইউটেরাস শক্ত হওয়া, প্লাসেন্টা সেপারেশন। আচ্ছা, তো এখান থেকে কিন্তু পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে প্লাসেন্টা ডেলিভারি হয় কোন স্টেজে? লেবারের কোন স্টেজে প্লাসেন্টা সেপারেশন হয় বা প্লাসেন্টা ডেলিভারি হয়? তারপরে পরীক্ষা আসতে পারে কি যে ক্রাউনিং, ক্রাউনিং কোন স্টেজে হয়ে থাকে? সো লেবার নিয়ে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন অনেকগুলো আসতে পারে। কেমন? আচ্ছা। তারপর ফার্স্ট স্টেজ অফ লেবারের যে মেইনলি কি হয়ে থাকে? তো ফার্স্ট স্টেজে যেটা হয় সেটা হচ্ছে মূলত আমাদের যে ইউটেরাস ডাইলাটেশন হয়। সেকেন্ড স্টেজে হচ্ছে আমাদের ক্রাউনিং হয়। ক্রাউনিং মানে হচ্ছে বাচ্চার মাথা বা হেড বের হয়ে আসে। থার্ড স্টেজে হচ্ছে আমাদের প্লাসেন্টা সেপারেশন বা প্লাসেন্টা ডেলিভারি। ওকে? আচ্ছা, সো প্লাসেন্টা সেপারেশন এর সাইন কি, কি সবাই জানিয়ে দেন। ৪ এর কারেক্ট অ্যান্সার কি হবে? ৪ নম্বরের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দিবেন। ৪ এর স্মল সাডেন gush of blood
আচ্ছা। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্লাসেন্টা সেপারেশনের যে সাইনটা, সেটা হচ্ছে আমাদের স্মল সাডেন গাশ অফ ব্লাড। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল সাইন। পরীক্ষায় কিন্তু এটাও প্রশ্ন আসতে পারে যে প্লাসেন্টা সেপারেশনের ক্লাসিক্যাল সাইন কোনটি? ওকে? প্লাসেন্টাল সেপারেশনের ক্লাসিক্যাল সাইন কোনটি? ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ৫ নম্বর। কোন বয়সে মা হওয়া ঝুঁকিপূর্ণ? কোন বয়সে মা হওয়া ঝুঁকিপূর্ণ? সবাই জানিয়ে দেবেন। ৫ নাম্বার যে প্রশ্নটি আছে, বয়স কোনো ব্যাপার না। অপশন ২ হচ্ছে ২৫ বছর আ বয়সে মা হওয়া ঝুঁকিপূর্ণ নাকি ৩০ বছরের বেশি হলে, ১৮ বছরের কম হলে? সবাই জানিয়ে দিবেন ৫ এর আ অ্যান্সার কি হবে ৫ নাম্বারে? ইয়েস, ৫ এর ডি হচ্ছে আমাদের কোন বয়সে মা হওয়া ঝুঁকিপূর্ণ? দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন। ওকে। সো সবাই অ্যান্সার করেছেন ১৮ বছরের কম বয়সে। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের আ ১৮ বছরের কম বয়সে হচ্ছে মা হওয়াটা ঝুঁকিপূর্ণ। কেমন? আচ্ছা। তো চলে যাচ্ছি আমাদের পরের যে আ কারণ এটার কিন্তু কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে 18 ইয়ার্স এর আগে বা অ্যাডোলেসেন্স হওয়ার আগে আমাদের যে আ পেলভিস যেটা থাকে, মায়ের যে পেলভিস থাকে একটা মেয়ের সেটা হচ্ছে ইম্যাচিউর থাকে। কেমন? ইম্যাচিউর থাকে। আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের আ পরের যে আ প্রশ্ন আছে। প্রসবকালীন জটিলতা কোনটি? প্রসবকালীন জটিলতা হচ্ছে মাথা ব্যথা, হেড প্রোল্যাপস, বমি, বমি ভাব, তলপেটে ব্যথা হওয়া। প্রসবকালীন জটিলতা। ওকে, ৬ এর সবাই অ্যান্সার করেছে। আমাদের ৬ এর ক অ্যান্সার করেছে মাথা ব্যথা। প্রসবকালীন জটিলতা কি হবে? সবাই এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিন। সো ৬ এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্রসবকালীন যে আ জটিলতাটি মূলত হয়ে থাকে। সো সবাই ইতিমধ্যে কারেক্ট অ্যান্সার দিয়েছেন। সবাইকে আ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট অ্যান্সার দেয়ার জন্য। আচ্ছা, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হ্যান্ড প্রোল্যাপস। কেমন? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হ্যান্ড প্রোল্যাপস। ওকে। সো যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। গর্ভাবস্থায় টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের ডোজ কয়টি? গর্ভাবস্থায় আমাদের কেয়া দাস কমেন্ট করেছে আমাদের আ আচ্ছা, কেয়া দাস কমেন্ট করেছে। আমাদের কমেন্ট করেছে নিরঞ্জন আক্তার, শামসুন নাহার দেখতে পাচ্ছি অনেকেই, সাবিনা। সবাই কমেন্ট করবে। আপনারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন, হ্যাঁ? আচ্ছা, গর্ভাবস্থায় টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের ডোজ কতটি? সবাই জানিয়ে দেন।
শিরিন আক্তার ডিএমসিএইচ কমেন্ট করেছে, সাথে বি গর্ভাবস্থায় আমাদের আচ্ছা। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের দুইটি। আমাদের টিটানাস টক্সয়েডের যে ডোজ প্রেগনেন্সি অবস্থায় এটা হচ্ছে আমাদের দুইটি। আচ্ছা, তো হচ্ছে আমাদের এটার ফার্স্ট ডোজ হচ্ছে আমাদের 16 থেকে 20 সপ্তাহ। এটার পরীক্ষা আসতে পারে যে গর্ভাবস্থায় প্রথম টিটি ডোজ কত সপ্তাহে দিতে হয়, এটা হচ্ছে 16 থেকে 20 সপ্তাহের মধ্যে। অ্যান্ড সেকেন্ড যে ডোজটা আছে এটা হচ্ছে প্রথম ডোজের 4 সপ্তাহ পরে, কমপক্ষে 4 সপ্তাহ পরে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। পিউরপেরিয়াল পিরিয়ড কতদিন? 8 নাম্বার প্রশ্নের আনসার দিন। 15 দিন, 30 দিন, 40 দিন অ্যান্ড 50 দিন। পিউপেরিয়াল পিরিয়ড কতদিন? 15 দিন, ওকে, পরে কিন্তু আসতে পারে যে পিউরপেরিয়াল পিরিয়ড ডিউরেশন কতদিন। এটা হচ্ছে মূলত আমাদের 42 ডেজ আমরা বলি। এখানে যেহেতু 40 দিন আছে বা 42 দিন আছে, যেটাই থাকবে আপনারা সেটাই কারেক্ট আনসার দিবেন। সো এখানে সবাই কিন্তু নূপুর, মিষ্টি, পাখি সবাই একটু শেয়ার করে দিবেন। আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা, তো মূলত যদি উইকস থাকে সেক্ষেত্রে হচ্ছে 6 উইকস হবে। যে পিরিয়ড হচ্ছে 6 উইকস অথবা 42 দিন। এখানে যেহেতু 40 দিন আছে, 40 দিন আপনারা দিবেন। কারেক্ট আনসার হচ্ছে 40 দিন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি আছে। পিএইচ এর মান দ্বারা পানিতে কিসের পরিমাণ করা হয়? পিএইচ, ওকে, এটা পিএইচ মানে হচ্ছে যে পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন, কেমন, যে হাইড্রোজেনের পরিমাণ কেমন থাকে, এর মান দ্বারা পানিতে কিসের পরিমাণ? হাইড্রোজেন। পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন। সো 9 এর যে কারেক্ট আনসারটি হবে, 9 এর যে কারেক্ট আনসারটি হবে সেটা হচ্ছে মূলত আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, ওকে। সো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন। এখন ব্লাডের পিএইচ কত, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। কে কে জানেন? আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন যে ব্লাডের পিএইচ কত। এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। মোসাম্মদ শামসুন নাহার, সেতু সেতু বিশ্বাস। আপনারা সবাই শেয়ার করে দেন ক্লাসটা। আজকে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই ক্লাসটা শেয়ার করে দেন। যে যেখান থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যাঁ, ব্লাডের পিএইচ আছে 7.5। আমাদের 7.5, সালমা সরকার বলছে 7.5। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আপনারা সবাই শেয়ার করে দেন ক্লাসটি, যারা যারা পরেও যুক্ত হয়েছে। H2 হচ্ছে আমাদের পানির সংকেত, আণবিক সংকেত হচ্ছে 7.35 থেকে 7.45। হচ্ছে মোহাম্মদ শামসুন্নাহার বলছে 7.35 থেকে 7.45। ওকে, পানির পিএইচ 7.35 থেকে 7.45। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। একলামশিয়ার সাইন সিমটম কোনটি? একলামশিয়ার সাইন সিমটম কোনটি? একলামশিয়ার সাইন সিমটম কোনটি? আর একলামশিয়া হচ্ছে মূলত একটা সিভিয়ার বা লাইফ থ্রেটিং একটা কমপ্লিকেশন। এটা হচ্ছে প্রেগন্যান্সির সময় একটা লাইফ থ্রেটিং আমাদের কমপ্লিকেশন। এটা হচ্ছে যে যদি বাচ্চার যে অনসেট অফ সিজার, যে হঠাৎ করে অনসেট অফ সিজার বা হঠাৎ করেই সিজার বা কনভালশন অথবা কোমায় চলে যাওয়া, কি কি
তিনটা সাইন সিম্পটম থাকবে, একটা হচ্ছে কনভালশন অথবা সিজার, আর একটা হচ্ছে কমা। এই কোমায় চলে যাওয়াটাও কিন্তু হচ্ছে আমাদের এই এক্লাম্পসিয়ার একটা সাইন সিম্পটম। ওকে, সো এক্লাম্পসিয়ার সাইন সিম্পটম খিঁচুনি, জন্ডিস, ইপিগ্যাস্ট্রিক পেইন, রক্তক্ষরণ। ওকে, আপনারা বুঝতে পারছেন কিনা সবাই জানিয়ে দিবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই ক্লাসে। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসবে। আপনারা যারা যারা মিডওয়াইফ আছেন বা মিডওয়াইফ যারা প্রস্তুতি নিচ্ছেন শীঘ্রই কিন্তু সার্কুলার হবে। আর এখানে মিডওয়াইফারি টেকনিক্যালে কিন্তু 40 মার্ক, মিডওয়াইফারি টেকনিক্যালে হচ্ছে আপনাদের মোট 40 মার্ক, এটা বুঝতে হবে। সো 40 এর মধ্যে যদি আপনি 40 পান বা 38 পান, তাহলে কিন্তু ওইদিকে আপনার হচ্ছে যে বাকি 40 পাইলেই ওখান থেকে সর্বোচ্চ নাম্বার পাবে না। সবাই ট্রাই করবেন যে প্রিলিতে 70 মার্ক পাওয়া যায়। কারণ অনেকে ভাবে যে প্রিলিমিনারিতে হয়তো আ 50 মার্ক পেলেই হয়ে যাবে। কিন্তু আদৌ না। 50 মার্ক পেলে আপনি কাট মার্ক বা পাস করতে পারবেন কোনমতে। কিন্তু হচ্ছে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা কম থাকবে। সো আপনার উচিত হচ্ছে প্রিলিতে কমপক্ষে ৭০ থেকে ৭৫ পাওয়া। সেক্ষেত্রে হাইয়েস্ট, কারণ যেহেতু টোটাল মার্কস কাউন্ট করেই হচ্ছে আপনার চাকরিটা নিশ্চিত হবে। সো প্রিলিতে সর্বোচ্চ নাম্বার পেতে হবে। সো এটার ১১ কারেক্ট আনসার হচ্ছে আমাদের ক, খিঁচুনি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। আবগার স্কোরের সাইন কোনটি? আবগার স্কোরের সাইন নবজাতকের ওজন, জ্বর বা কাশি, হার্ট রেট, পানি শূন্যতা। সবাই একটু জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দেন। আবগার স্কোরের সাইন কোনটি? আচ্ছা, আবগার স্কোরের সাইন কোনটি? দেখেন, আবগার স্কোরে আমরা মূলত আমরা হচ্ছে এখানে ৫ টা জিনিস দেখি। সেটা হচ্ছে আমরা মূলত অ্যাপিয়ারেন্সটা দেখি, তারপর পালস দেখি, গ্রাইনেস দেখি, তাই না? তারপর অ্যাক্টিভিটি দেখি অ্যান্ড রেসপিরেশন দেখি। কেমন? ওকে। আর আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আবগার স্কোরের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের ১০। ঠিক আছে? 10 পয়েন্ট। আর সর্বনিম্ন হচ্ছে 0। 0 থেকে 10। ঠিক আছে? হাইয়েস্ট হচ্ছে আমাদের 10। আবগার স্কোরের সাইন হচ্ছে আমাদের হার্ট রেট। ওকে? হার্ট রেট। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, পালস বা হার্ট রেট। এটা হচ্ছে, সো আবগারে আমরা দেখি অ্যাপিয়ারেন্স, ওকে, বা স্কিন কালার দেখি বা পালস দেখি, গ্রাইমেজ দেখি। ওকে, তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বা মাসেল টোন অ্যান্ড রেসপিরেশন, এই জিনিসগুলো দেখি। সো আবগার স্কোর এখানে যদি হার্ট রেটের পরিবর্তে থাকতো পালস, তাহলে কিন্তু পালস হতো। যদি থাকতো অ্যাক্টিভিটি বা মাসেল টোন, তাহলে এটাই হইতো। রেসপিরেশন থাকলে রেসপিরেশন হতো। সো আবগার স্কোরের হাইয়েস্ট এই এবছরই সার্কুলার হবে আপনাদের। আমাদের রানী কমেন্ট করছে, পারুল রানী, যে ভাই এই বছর সার্কুলার, এবছরই, এমনকি আগামী মাসে হতে পারে সার্কুলারটা, আপনাদের আগামী মাসে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আদর্শ আবগার স্কোরের রেঞ্জ কত? আদর্শ আবগার স্কোর মানে হাইয়েস্ট রেঞ্জ কত? আদর্শ আবগার স্কোর তো বুঝছেন, যত হাইয়েস্ট থাকবে তত ভালো। সো ১৩ নম্বরের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। ১৩-র কারেক্ট আনসার কি হবে? ১৩ নম্বরের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দিবেন। ১৩-র এই আনসার করছে ৯ থেকে ১০। হ্যাঁ, এটা হচ্ছে ৯ থেকে ১০। আর যদি বলি যে আপগ্রেডের রেঞ্জ কত, সেটা হচ্ছে কিন্তু 0 থেকে আমাদের 10, 0 to 10। সো মিডওয়াইফারি নিয়োগ কিন্তু এবছরই হবে। সো প্রতিদিন পড়তে হবে আপনাকে। বিকজ অফ এটা একটা কম্পিটিটিভ এক্সাম। বাংলাদেশে প্রায় ১২,০০০ রেজিস্টার্ড মিডওয়াইফ এ পর্যন্ত বের হইছে। সো এর মধ্যে যদি আপনাকে হাইয়েস্ট আ নাম্বার পেতে হয় বা হাইয়েস্ট যদি আপনাকে আ চাকরি পেতে হয়, অবশ্যই এই ৯,০০০ এর মধ্যে যদি ১,০০০ সার্কুলার হয় বা ২,০০০-ই ধরেন, যে ২,০০০ সার্কুলার হলেও তো ৯,০০০ এপ্লাই করবে। আর ৯,০০০ এইটা যদি মনে করেন যে আ সেপ্টেম্বর, যদি সেপ্টেম্বরের পরে যায় কোনোভাবে, তাহলে তো সেপ্টেম্বরে আরো অনেকগুলো মিডওয়াইফ পরীক্ষা দিবে। তারা আবার রেজিস্টার হবে।
তারা আবার এই পরীক্ষা দিবে। সো সবকিছু মিলে দেখা যাবে 10 থেকে 12 হাজার আপনার পরীক্ষা অ্যাটেন্ড করবে। তো যদি 2000 সার্কুলার হয় প্রাইমারি 2000 এর বেশি হওয়ার সম্ভাবনা কম। তো আস্তে আস্তে হবে আর কি, প্রতি বছরই হয়তো। তো 2000 যদি সার্কুলার হয়, তাহলে তো মনে করেন যে যদি 10,000 থাকে বা এখন আছে 9,000 ধরলাম, তো 7,000 তো বাদ যাবে, মানে 7,000 মিডওয়াইফ চাকরি পাবে না। 2,000 জন চাকরি পাবে, বাকি 7,000 মিডওয়াইফ চাকরি পাবে না। এখন বুঝতে হবে আপনি কি 2,000 এর মধ্যে থাকবেন নাকি ওই বাতিল হওয়া 7,000 এর মধ্যে থাকবেন। ক্লিয়ার? সো এটা হচ্ছে ম্যাটার। চলে আসি পরের প্রশ্ন, গর্ভাবস্থায় কোন পরীক্ষা করতে হয়? এক্স রে, চেস্ট, রক্তের হিমোগ্লোবিন, তারপর হচ্ছে আমাদের স্যালাইভারি টেস্ট, তারপর হচ্ছে রক্তের ক্রিয়েটিনাইন। গর্ভাবস্থায় কোন পরীক্ষাটি করতে হয় দেখেন, সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। ওকে, কারেক্ট আনসার হিমোগ্লোবিন। কারণ হচ্ছে প্রেগন্যান্সির সময় কিন্তু হচ্ছে তার অ্যানিমিয়া হতে পারে, তাই না? কারণ তার অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, সো যেহেতু তার হিমোগ্লোবিন ঠিক আছে না বা অ্যানিমিয়া আছে কিনা এটা চেক করার জন্য আমরা হিমোগ্লোবিনটা দেখে থাকি, কেমন? আচ্ছা, কারণ হচ্ছে এই এখন হতে পারে যে প্রেগনেন্সির সময় কেন কমন এই যে হিমোগ্লোবিনটা চেক করা বা অ্যানিমিয়া হওয়াটা, কারণ হচ্ছে তার শরীরে ব্লাডের ভলিউমটা বেড়ে যায় বা ভলিউম বেড়ে যায়, তার শরীরে হচ্ছে ব্লাডের ভলিউম বেড়ে যায়। এ কারণে হচ্ছে ব্লাডের ভলিউম বেড়ে গেলে তো ব্লাডের ভলিউম বাড়লে তার হিমোগ্লোবিন বাড়বে না, তাই না? এই জন্য হিমোগ্লোবিন আর আহ, যে ডিক্রিজ নাম্বার অফ হিমোগ্লোবিন ইজ কল্ড হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া কাকে বলে? যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য কি করতে হয় যে প্রেগনেন্সির সময় বেশি বেশি আয়রন ও ভিটামিন এটা খেতে হয়, যেটা রেড ব্লাড সেল বাড়ায়। ওকে, আচ্ছা। সো এই জন্য আমাদের কি ফলিক অ্যাসিড খেতে হয়, তাই না? বেশি বেশি ফলিক অ্যাসিড বা ফোলেট, ভিটামিন বি 12 এটা খেতে হয়। এখন পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি প্রেগনেন্সির সময় বেশি কোন ভিটামিনটি খেতে হয়, সেটা হচ্ছে আমাদের ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের ফলিক, তারপর ভিটামিন বি 12 এটা বেশি বেশি খেতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি আছে। আমাদের পরের প্রশ্ন দেখেন, পার্টোগ্রাফের অংশ কোনটি? পার্টোগ্রাফের অংশ কোনটি? সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ, পার্টোগ্রাফের অংশ কোনটি? ওকে, সো পার্টোগ্রাফের অংশ কোনটি সবাই জানান। রক্ত ক্ষরণ পরিমাপ, তারপর হচ্ছে ফিটাসের হার্ট রেট, তারপর মায়ের পুষ্টি দেখা, ওসবের স্থান নির্ধারণ। 15 পার্টোগ্রাফের অংশ হচ্ছে আমাদের ফিটাস ও হার্ট রেট। ওকে, এইটা পার্টোগ্রাফের অংশ, কেমন? ওকে, ওকে। সো সবাই কারেক্ট আনসার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর কখন হচ্ছে আমরা পার্টোগ্রাফটা শুরু করি সেটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ অফ লেবার। লেবারের যখন অ্যাক্টিভ ফেজে একদম মা চলে যায় তখন হচ্ছে আমরা পার্টোগ্রাফটা শুরু করি, কেমন? ওকে, এই ফোনটা রিসিভ করতে। আচ্ছা, সো আমাদের পরের যে প্রশ্ন আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। গর্ভাবস্থায় চেক আপের জন্য কোনটি করা উচিত? গর্ভাবস্থায় চেক আপের জন্য কোনটি করা উচিত? গর্ভাবস্থায় চেক আপের জন্য ঘন ঘন এক্সরে করা উচিত না, এক্সরে করানো যাবে না, বিকজ অফ রেডিয়েশনের কাছে যাওয়া যাবে না। পরীক্ষা আসতে পারে কোন
চেক আপটি বা কোন টেস্টটি কোন পরীক্ষাটি করা যাবে না সেটা হচ্ছে এক্স রে। ওকে, বাট হচ্ছে আমাদের হচ্ছে যেটা আমরা আল্ট্রাসাউন্ড করি এটা কিন্তু করা যাবে। মাতৃমঙ্গল কেন্দ্রে পরামর্শ অনুযায়ী চেক আপ করা উচিত। স্থানীয় তারপর বড় হাসপাতালে সিজারিয়ান করানো উচিত। বড় অবস্থায় চেক আপের জন্য এটা বি হবে, যে আমাদের যে কমিউনিটি ক্লিনিক যেটাকে বলি, বা এটা মনে করেন একটা কমিউনিটি ক্লিনিক অনুযায়ী চেক আপ করতে হবে। ওকে, বড় অবস্থায় চেক আপের জন্য স্থানীয় যে ক্লিনিক আছে বা কমিউনিটি ক্লিনিক, এটা এখানে যেতে হবে। তো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি? ওকে, নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি? পিলার অফ সেফ মাদারহুড, এটা কি হবে? স্তম্ভ কি গর্ভকালীন সেবা, নবজাতকের যত্ন, যৌন সংক্রমণ প্রতিরোধ, অ্যান্টিনেটাল চেক আপ। নিরাপদ মাতৃত্বের কিসের? আচ্ছা, নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি? 17 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দিবেন। আচ্ছা, সো আমাদের নিরাপদ মাতৃত্বের যে স্তম্ভ আছে কয়েকটি, যে সেফ মাদারহুডের আমাদের কয়েকটা স্তম্ভ আছে, এটাকে আমরা বলি 6 পিলার্স অফ সেফ মাদারহুড। দেখেন এর মধ্যে নাম্বার একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, তারপর হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার, তারপর হচ্ছে অবস্টেট্রিক কেয়ার, পোস্টন্যাটাল কেয়ার, অ্যাবর্শন কেয়ার। ওকে, তারপর হচ্ছে আমাদের এসটিডি বা এইচআইভি কন্ট্রোল। এগুলো হচ্ছে সেফ মাদারহুডের। আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা আসতে পারে এই প্রশ্নটা, যে যে নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কয়টিও কি কি? কয়টি? 6টি। সো এর মধ্যে নাম্বার হচ্ছে আমাদের যে অ্যান্টিনেটাল যে চেকআপ বা অ্যান্টিনেটাল কেয়ার যেটা, এটা ঠিক আছে। ওকে, সো আমাদের এই 17 নাম্বার যে প্রশ্নটি আছে, এই 17 নম্বর প্রশ্নের যে কারেক্ট অ্যান্সারটি আমাদের, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, যে অ্যান্টিনেটাল যে চেকআপটি আছে। ওকে, অ্যান্টিনেটাল চেকআপ। ওকে, আর এটা কিন্তু পরীক্ষা অবশ্যই আপনাদের পরীক্ষায় পড়তে হবে খুব ভালো করে, যে নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কয়টি ও কি কি? 6টি। নিরাপদ মাতৃত্বের স্তম্ভ হচ্ছে 6টি। নিরাপদ মাতৃত্বের স্তম্ভ হচ্ছে 6টি। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে কতটি। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, আইইউসিডি ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস কাদের দেওয়া হয়? যাদের ইউটেরাস আছে, যাদের পিরিয়ড স্বাভাবিক ও নিয়মিত, যাদের কোনো সন্তান নেই, এবং যাদের ক্যান্সার আছে। আইইউসিডি কাদের দেওয়া হয়? ওকে, 18 কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দিবেন। ওকে, আর এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে যে আইইউসিডি কাদেরকে দেয়া যায় না, এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, ওকে, কাদেরকে দেয়া যায় না, যেমন হচ্ছে আমাদের যাদের প্রেগনেন্সি আছে বা সাসপেক্টেড যাদের প্রেগনেন্সি, তাদেরকে দেওয়া যায় না। পেলভিক ইনফ্লামেটরি পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যাদের আছে, তারপর হচ্ছে আমাদের ভ্যাজাইনাল ব্লিডিং যাদের আছে, ওকে, বা প্রিভিয়াস এক্টোপিক প্রেগনেন্সি যাদের আছে, তাদের কিন্তু আইওসিডি দেওয়া যায় না। কাদের দেওয়া যাবে? যাদের পিরিয়ড স্বাভাবিক অ্যান্ড নিয়মিত। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন,
সন্তান ছেলে কি মেয়ে হবে এটা নির্ভর করে কিসের উপরে? মহিলাদের ডিম্বাশয় বা ক্রোমোজোমের উপরে, পুরুষদের শুক্রাণু বা ক্রোমোজোমের উপরে, উভয়ের ক্রোমোজোমের উপরে কোনটি নয়। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, সো সবাই এই প্রশ্নের সবাই কারেক্ট অ্যান্সার দিন। আচ্ছা, সো পুরুষদের শুক্রাণু বা হচ্ছে আমাদের যে ক্রোমোজোমের উপরে, কেমন? আচ্ছা, বিকজ অফ হচ্ছে যে ফিমেলদের যে ক্রোমোজোম সেটা হচ্ছে আমাদের Y অ্যান্ড মেলদের যে ক্রোমোজোম সেটা হচ্ছে আমাদের যে এক জোড়া যে আমাদের সেক্স ক্রোমোজোম থাকে এখানে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই দুইটাই আছে, কেমন? ওকে, সো যারা পরীক্ষা কিন্তু আসতে পারে যে মানবদের ক্রোমোজোম কত জোড়া, ক্রোমোজোম কত জোড়া? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ক্রোমোজোম কত জোড়া সবাই জানিয়ে দেন। আচ্ছা, ক্রোমোজোম হচ্ছে আমাদের মূলত ২২ জোড়া হচ্ছে আমাদের অটোজোম আর ১ জোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? ওকে, সব মিলিয়ে হচ্ছে আমাদের ২৩ জোড়া বা ৪৬ টি। ঠিক আছে? 23 পেয়ারস। সো যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সো আমাদের চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। গর্ভাবস্থায় ক্ষতিকর কোনটি? এক্স-রে, স্বাভাবিক হাঁটাচলা, রান্নাবান্না করা, আয়রন বড়ি খাওয়া। ক্ষতিকর কোনটি? স্বাভাবিক। আচ্ছা, আপনারা অনেকেই আছেন আমাদের এখানে ক্লাস করেন, তাই না? তো সবাই যে কারা আমাদের এখানে ক্লাস করেন সবাই জানাবেন। পেইড ব্যাচে কারা আছেন? আমাদের পেইড ব্যাচে কারা আছেন সবাই জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন এই মুহূর্তে। সো গর্ভাবস্থায় এক্স-রে যেটা আছে, এক্স-রেটা হচ্ছে যেহেতু এটা রেডিয়েশন, তো এইটা হচ্ছে আমাদের গর্ভাবস্থার জন্য ক্ষতিকর। কেমন? ওকে, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কি প্রয়োজন? প্লাসেন্টা যদি ম্যানুয়ালি রিমুভ করার জন্য কি প্রয়োজন? স্পাইনাল অ্যানেসথেসিয়া, লোকাল অ্যানেসথেসিয়া, ক্যাথেটারাইজেশন, কন্ট্রোল কর্ড ট্রাকশন, কোনটা প্রয়োজন? সবাই কিভাবে ভর্তি হবো? আপনারা যারা ভর্তি হবেন নিচে যে নাম্বার আছে এটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের কিন্তু গতকালকে একটা নোটিশ সবাই দেখেছেন যে ৯৭৪ টি মিডওয়াইফ পদ সৃষ্টি হয়েছে। সো এটা কিন্তু খুবই একটা গুড সাইন। ওকে? আপনাদের জন্য। বিকজ অফ হচ্ছে শীঘ্রই কিন্তু একটা সার্কুলার হচ্ছে মিডওয়াইফদের, নার্সদের আগেও হচ্ছে যে মিডওয়াইফারি সার্কুলার হবে। হ্যাঁ? সো এটা কিন্তু একটা গুড সাইন। আচ্ছা। সো ২ এর ডি হচ্ছে আমাদের অনেকে অ্যান্সার করেছেন বি, আ অনেকে অ্যান্সার করেছেন ডি আমাদের। সো ভর্তি হতে চাই। যারা ভর্তি হতে চান আমাদের আ পেজ ইনবক্স অথবা নিচের যে নাম্বারটি আছে, নিচের যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। কেমন? নিচের যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে? থ্যাংক ইউ। কারা আমাদের এখানে ক্লাস করেন সবাই একটু জানাবেন। আমাদের এখানে আপনারা কারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছেন আপনারা জানাবেন। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের। আচ্ছা, সো হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আ কারা দিয়েছেন যে সবাই অ্যান্সার করেছে, হ্যাঁ, প্লাসেন্টা ম্যানুয়ালি যদি রিমুভ করে তাকে স্পাইনাল অ্যানেসথেসিয়া দিতে হবে। ঠিক আছে? তাকে স্পাইনাল অ্যানেসথেসিয়া দিতে হবে। কেমন? ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে।
চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আজ প্রথম ক্লাস। পেইড ব্যাচের ক্লাস তো আজকে শেষ হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের ওপেন ক্লাস সবার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন বা স্পেশাল ব্যাচে, যেহেতু সামনে একটা সার্কুলার হচ্ছে, সো এই 6 মান্থ যদি আপনি খুব ভালোভাবে প্রপার ইউটিলাইজ করেন, আপনার চাকরি কিন্তু নিশ্চিত। সেটা প্রপার ইউটিলাইজ কিভাবে করবেন? প্রত্যেকটা সাবজেক্ট টপিক ধরে ধরে একদম A to Z বুঝে শুনে পড়তে হবে। গাইড পড়ার থেকে এই মুহূর্তে আপনার হচ্ছে টপিক ধরে বুঝে শুনে পড়া, রুলস গুলো খুব ভালো করে পড়া। কারণ হচ্ছে যেটাই বললাম যে ৯,০০০ মিডওয়াইফ আছে বর্তমানে। ২,০০০ যদি মিডওয়াইফ সার্কুলার হয়, ৭,০০০ মিডওয়াইফ কিন্তু এমনিতেই বাদ পড়বে। তারা চাকরি পাবে না। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই ২,০০০ এর মধ্যে থাকবেন নাকি ৭,০০০ এর মধ্যে থাকবেন। কারণ অনেক লোকজন, অনেক ক্রাউড, এর মধ্যে আপনাকে টিকে থাকতে হবে। সো কারা, কারা নেক্সট সার্কুলারে মিডওয়াইফ পদে যোগদান করতে চান সরকারি চাকরিতে, সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। শিশুর জন্ডিস চিকিৎসায় কোনটি অপ্রয়োজনীয়? বেশি করে পানি খাওয়ানো? অপ্রয়োজনীয় কোনটা দেখেন? বেশি করে পানি খাওয়ানো, এটা তো ভালো। ফটোথেরাপি, এটাও ঠিক আছে। আমাদের ফার্মাকোলজি থেরাপি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। শিশুর জন্ডিস জন্ডিস চিকিৎসায়, ওকে। ওকে, সবাই কারেক্ট অ্যান্সার দিন। সবাই ম্যাথ, না কোনো ম্যাথ থাকবে না এই প্রশ্নে। আপনাদের প্রিলি পরীক্ষায় কোনো ম্যাথ আসবে না, কেমন? প্রিলি পরীক্ষায় কোনো ম্যাথ আসবে না। প্রিলি পরীক্ষাতে কোনো ম্যাথ থাকে না, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমাদের এই যে আমাদের শিশুর যদি জন্ডিস হয়, এর চিকিৎসায় করে আমরা ফার্মাকোলজি থেরাপি এটাও দিয়ে থাকি, ফটোথেরাপি এটাও দিয়ে থাকি। বেশি করে পানি বা ব্রেস্ট ফিডিং এটাও ঠিক আছে। শুধু এক্সচেঞ্জ ট্রান্সফিউশন এটা হবে না, ঠিক আছে? এইটা ছাড়া বাকি সবগুলাই ঠিক আছে। কারেক্ট আনসার হচ্ছে ঘ, এটা অপ্রয়োজনীয়, বাকি সবকিছু প্রয়োজনীয়, কেমন? ওকে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। জীবাণুমুক্ত প্রসবের জন্য কি প্রয়োজন? জীবাণুমুক্ত প্রসবের জন্য কি প্রয়োজন? সবাই জানিয়ে দেবেন। জীবাণুমুক্ত প্রসবের জন্য কি প্রয়োজন? হ্যাঁ, এবারে আপনি ২,০০০ মিডওয়াইফ নেবে আশা করি। ২,০০০। ওকে। ২৩-এর কারেক্ট আছে জীবাণুমুক্ত প্রসবের জন্য মাকে পরিষ্কার কাপড় পরানো, পরিষ্কার প্রসব স্থান, পরিবার পরিকল্পনা সেবা, নিবিড়ভাবে শিশুকে পর্যবেক্ষণ। হ্যাঁ, এটা সবাই কারেক্ট আনসার দিয়েছেন ইতিমধ্যে। ২৩-এর বি, ইয়েস, ২৩-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, পরিষ্কার প্রসব স্থান। ঠিক আছে? পরিষ্কার প্রসব স্থান। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতদিন পর্যন্ত হয়ে থাকে, করাতে হয়? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এটা আমরা সবাই জানি। ওকে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। হুম। ওকে, 6 মান্থ। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। মিনি পিলে কোন হরমোন থাকে? হ্যাঁ, মিনি পিলে কোন হরমোন থাকে সবাই জানিয়ে দেন। ওকে,
একটা আছে হচ্ছে আমাদের যে কন্ট্রাসেপটিভ যে পিল আছে, একটা হচ্ছে আমাদের কম্বাইন্ড পিল, যেটাতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকে। একটা হচ্ছে মিনি পিল। এই মিনি পিলে কোন হরমোন থাকে সবাই জানিয়ে দেন। মিনি পিলে হচ্ছে আমাদের শুধু প্রজেস্টেরন অনলি পিল, প্রজেস্টেরন অনলি পিল। আর কম্বাইন্ড পিলে কি কি থাকে সবাই জানিয়ে দেবেন। আর পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য কোনটি আহ, আহ, কোন পিলটি খেতে হয় বা খাওয়া যায়, ওকে, বা কোন পিলটি রিকমেন্ড করে, এটা একটু জানিয়ে দেন সবাই। মিনি পিলে কোন হরমোন থাকে? মিনি পিল হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল, আর কম্বাইন্ড পিল হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন। আচ্ছা, আচ্ছা, ইস্ট্রোজেন যেটা করে সেটা হচ্ছে আমাদের ব্রেস্ট মিল্ক সিক্রেশনে সাহায্য করে। সো এটা যখন কম্বাইন্ড পিল হয় বা প্রজেস্টেরন ইস্ট্রোজেন দুইটাই থাকে, তখন হচ্ছে তার এটা ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের পরিমাণ কমে যেতে পারে। এই জন্য হচ্ছে আফটার ডেলিভারি এই আমাদের কন্ট্রাসেপটিভ হিসেবে যেটা আমাদের ওরাল পিল যেটাকে বলি, এটাকে সাজেস্ট করা হয় হচ্ছে শুধু মিনি পিল। ঠিক আছে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। নিউরোলজি নিউরোলজি বলতে আমরা কি বুঝি? হার্ট হার্ট হচ্ছে আমাদের কার্ডিওলজি। দেখেন, হার্ট হচ্ছে কার্ডিওলজি, ওকে। হরমোন হচ্ছে এন্ড্রোক্রাইনোলজি। হরমোন হচ্ছে কোনটা? হরমোন হচ্ছে কোনটা? হরমোন হচ্ছে এন্ডোক্রাইনোলজি। নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের, এটাও হ্যাঁ, সি কারেক্ট আছে যে সি সবাই নিউরোলজি। আর ব্লাডের হচ্ছে আমাদের হেমাটোলজি। ঠিক আছে। কম্বাইন্ড পিল হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন। ব্রেস্ট ফিডিং মাদারের জন্য 6 মান্থ পর্যন্ত অনলি মিনি পিল খাইতে হয়। ওকে, ভেরি গুড। আমাদের সঠিক অ্যান্সার করেছে আমাদের পারুল রানী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি পরের প্রশ্ন। আমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কোনটি? সিফিলিস, ডিপথেরিয়া, ডায়াবেটিস অ্যান্ড ক্যান্সার। সবাই জানিয়ে দেন। দেখেন, পরীক্ষা কিন্তু আসতে পারে নিচের কোনটি কমিউনিকেবল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ। দেখেন, নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ক্যান্সার, যেটা একজনের শরীর থেকে আরেকটা ছড়ায় না, বা নন ইনফেকশন বা নন কমিউনিকেবল ডিজিজ। এটা দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসবে। ডায়াবেটিস, যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ডিপথেরিয়া, এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। বাট সিফিলিস, গনোরিয়া, ওকে, এইচআইভি, এগুলো সবকিছু হচ্ছে আমাদের কমিউনিকেবল ডিজিজ। আর এটা হচ্ছে এই সিফিলিস একটা যৌনবাহিত রোগ। ক্লিয়ার? ওকে, আর হেপাটাইটিস বি এবং সি, এই দুটাও কিন্তু হচ্ছে আমাদের যৌনবাহিত বা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। কেমন? ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি আছে। পরের প্রশ্ন দেখেন, প্রসব পরবর্তী জটিলতা কোনটি? প্রসব পরবর্তী জটিলতা কোনটি? প্রসব পরবর্তী জটিলতা কোনটি? সবাই জানিয়ে দেন। পিউরপ্যারাল সেপসিস, অজ্ঞান হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ওকে, অ্যান্ড মায়ের অপুষ্টি। প্রসব পরবর্তী জটিলতা কি কি হতে পারে? 28-এর কারেক্ট আনসার দিয়েছেন এ, পিউরপ্যারাল সেপসিস। আচ্ছা, পিউরপ্যারাল সেপসিস কি? এটা হচ্ছে এটা একটা আসলে একটা লাইফ থ্রেটিং কন্ডিশন। এটা হচ্ছে যে তার যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে হচ্ছে তার রিপ্রোডাক্টিভ ট্র্যাক যদি ইনফেকশন হয়, কেমন? ওকে, এটা হচ্ছে 42 দিন পর্যন্ত হতে পারে। কতদিনের মধ্যে? 42 দিনের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে। গর্ভকালীন সময় বিপদ চিহ্ন কোনটি? জার্মান মিজেলস হবে, জার্মান মিসেস না, জার্মান মিজেলস। ডায়রিয়া, পায়ে পানি জমা, রক্তশূন্যতা। গর্ভকালীন সময় বিপদ চিহ্ন কোনটি? ডায়রিয়া, পায়ে পানি জমা, রক্তশূন্যতা।
29 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দিবেন। সি কারেক্ট আনসার হচ্ছে আমাদের গর্ভাশয়ের বিপদ চিহ্ন হচ্ছে আমাদের সি, পায়ে পানি জমা বা ইডিমা, যেটাকে আমরা বলি ইডিমা। ওকে, আচ্ছা চলে যাচ্ছে আমাদের এখানে আরো কিছু হচ্ছে আমাদের কিন্তু ডেঞ্জার সাইন আছে এখানে কিন্তু পরীক্ষায়, অন্যগুলোও থাকতে পারে, অন্য যেগুলো আমাদের আছে, যেমন হচ্ছে তার যদি হয় যে ব্লাড অফ ভিশন, তাই না, চোখে ঝাপসা দেখা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পেইন, প্রস্রাব করার সময় যদি জ্বালা পোড়া হয় বা ইউটিআই এর যে সিমটম আছে এইটা যদি হয়। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে প্রেগন্যান্সির সময় যে বিপদ চিহ্নগুলো আছে বা ডেঞ্জার সাইন অফ প্রেগন্যান্সি যেগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে বাচ্চার নাড়াচড়া কমে যাওয়া, যেটাকে আমরা বলি যে ডিক্রিজ লেভেল অফ বেবি মুভমেন্ট, বেবির অ্যাক্টিভিটি যদি কমে যায়। তারপর যদি জ্বর হয়, এটাও একটা আমাদের বিপদ চিহ্ন সাইন। ওকে, তারপর আনইউজুয়াল যদি হচ্ছে যে ভ্যাজাইনাল ডিসচার্জ। ওকে, এইটা অ্যাবডোমিনাল পেইন, এটা হচ্ছে একটা বিপদ চিহ্ন। তারপর হচ্ছে আমাদের আহ মাথা ব্যথা, অত্যাধিক মাথা ব্যথা যদি থাকে, এটাও হচ্ছে একটা ডেঞ্জার সাইন। তারপর হচ্ছে নসিয়া ভমিটিং, এটা যদি সিভিয়ার নসিয়া ভমিটিং হয়, এটা একটা ডেঞ্জার সাইন। ওকে, এগুলো হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং এবং হচ্ছে আমাদের এই যে পানি জমা, যে যেটা বলি আমাদের ইডিমা। ওকে, লোয়ার এক্সট্রিমিটিতে যদি আমাদের ইডিমা থাকে। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা পড়ানোর সময় একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করি, যাতে এখান থেকে অন্য কোনো ঘুরে যদি অন্য কোনো প্রশ্ন আসে এটা যাতে আপনি পারেন পরীক্ষায়। আচ্ছা, লোজ হার্ট মিন্স কি? ওয়ান টাইপ অফ হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে হার্ট ফেলিওর, এটা জানাই দেন সবাই। আচ্ছা, এটা আমরা একটু স্কিপ করব বিকজ অফ হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ইংলিশ প্রশ্ন, ইংরেজির। চলে আসছে পরের প্রশ্ন আমাদের 31 নাম্বার। অবস্টেট্রিক এমার্জেন্সি কোনটি? অবস্টেট্রিক এমার্জেন্সি কোনটি? জরায়ু সংকোচন, জরায়ু প্রদাহ, রক্তক্ষরণ, ইউট্রাইন প্রোল্যাপসড। একত্রিশে কারেক্ট আছে কি? অবস্টেট্রিক এমার্জেন্সি জরায়ু প্রদাহ, তারপর হচ্ছে জরায়ু সংকোচন, রক্তক্ষরণ। 30-এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। হ্যাঁ, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইউট্রাইন প্রোল্যাপসড। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে ডি। সবাই চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি আছে। ইপিসিওটমি দেওয়া হয় কেন? ইপিসিওটমি দেওয়া হয় কেন? পেরিনিয়াম ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করতে, ক্যাথেটার করতে সুবিধা করতে, প্লাসেন্টা দ্রুত আলাদা হবে তাই রক্তক্ষরণ দ্রুত বন্ধ হয়। ওকে, আমাদের 32-এর আনসার, দ্রুত সবাই 32 আনসার করুন। কোশ্চেন নাম্বার 32। আচ্ছা, মিডওয়াইফ নিয়োগ প্রস্তুতির আমাদের এখন থেকে আপনাকে কিন্তু কমপক্ষে দিনে 4 থেকে 5 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা আপনারা শুরু করবেন অল্প অল্প করে। প্রথমে 2 ঘন্টা পড়বেন প্রথম দিন, বা প্রথম দিন 1 ঘন্টা পড়বেন, পরের দিন 1.5 ঘন্টা, পরে 2 ঘন্টা, এভাবে বাড়ানো। যেহেতু অনেক বড় একটা নিয়োগে হবে মোটামুটি, এখানে একটা চাকরি করার একটা সুযোগ থাকবে। আর কারা কারা চাকরি পেতে চাচ্ছেন সবাই একটু জানিয়ে দিবেন। কারা কারা মানে চাকরির প্রস্তুতি, খুব ভালো একটা প্রস্তুতির মাধ্যমে হচ্ছে কারা কারা এই নিয়োগেই সরকারি চাকরি পেতে যাচ্ছেন, বা এই ধরনের কমিটমেন্ট বা এই ধরনের কমিটমেন্ট কারা কারা করতে চান সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন যে এই নিয়োগে আপনাকে চাকরি পেতেই হবে।
কেমন? এমন কারা কারা আছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। ৩২ হ্যাঁ, পেরিনিয়াম ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করতে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। গর্ভাবস্থায় মাকে ঝুঁকিপূর্ণ মা হিসেবে শনাক্তকরণের সাইন কি? গর্ভাবস্থায় মাকে ঝুঁকিপূর্ণ মা হিসেবে যা শনাক্তকরণের সাইন হচ্ছে কোনটা? উচ্চ রক্তচাপ, সর্দি কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্ট। আচ্ছা, এখন হচ্ছে আপনার যেহেতু হাতে সময় আছে, আপনি ধরেই নেন যে হাতে আপনার 6 মান্থ একটা সময় পাবেন। এই সময়ে আপনি হচ্ছে আপনাকে মনে করতে হবে শুধুমাত্র অনেকে আমাদেরকে বলে ফোন দিয়ে যে সে হচ্ছে শুধু প্রিলিতে পাস করে কিন্তু লিখিততে পাস করে না। এটা কিন্তু একটা অন্যতম একটা কারণ হচ্ছে গাইড মুখস্থ করা। শুধুমাত্র গাইড মুখস্থ করলে আপনি রিটেনে পারবেন না। আপনাকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় প্রায় 90% আমাদের সিমিলারিটি আছে। মানে প্রিলি এবং লিখিততে 90% প্রায় সেম। আপনি প্রিলি প্রস্তুতি যদি আপনি ভালো করে নেন, লিখিত পরীক্ষার 90% এই প্রিলির মাধ্যমেই হয়ে যাবে। বাট এই জায়গায় কিন্তু আমরা অনেকটা মিস্টেক করি। কারণ হচ্ছে আমরা ওইভাবে আসলে প্রস্তুতিটা নেই না বা প্রিলিটা ভালো করে পড়ি না। এটা না পড়ার কারণ হচ্ছে বই মুখস্থ করা। বই মুখস্থ করলে মনে হয় যেন আপনি ৭০ পেয়ে যাবেন বা ৬০ পেয়ে যাবেন বা ৫০ পেয়ে যাবেন বা প্রিলিতে মোটামুটি পাস করবেন। মুখস্থ করলে আপনি পাস করতে পারবেন কিন্তু প্রিলিতে আপনি ভালো করতে পারবেন না। কারণ প্রিলির অনেক বেশি পড়তে হয়। সো প্রিলি সরি লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি পড়তে হয় লিখিত পরীক্ষার জন্য। ঠিক আছে? কিন্তু প্রিলিতে এই শর্টকাট পড়তে গিয়ে আপনি হচ্ছে লিখিত পরীক্ষায় নিজের ক্ষতি করবেন। আপনি একটা জিনিস মনে করবেন, আমি অনেস্টলি বলি যেহেতু আমি নিজেও গভর্নমেন্ট জব করি বা এই প্রিলি লিখিত দিয়ে আসছি। সো হচ্ছে এখানে আয়েশা বলছে যে আমাদের এই আল্লাহ যদি কপালে রাখে তাহলে রিজিকে রাখে অবশ্যই জব পেতে হবে। হ্যাঁ, এই ডিটারমিনেশন থাকতে হবে। তবে এখানে কিছু কৌশল আছে আপনার। সেই কৌশলটা কি আমরা একটু বলবো দাঁড়ান সবাই একটু থাকেন আমাদের সাথে। কৌশল আছে কিছু। জব পাওয়ার জন্য কিছু কয়েকটা কৌশল আছে। এটা আমার নিজের লাইফ এক্সপেরিয়েন্স। আপনাকে কিভাবে পড়লে আপনি জব পাবেন। ১,০০,০০০ যদি ক্যান্ডিডেট থাকে বা ১,০০,০০০ মিডওয়াইফ থাকলে আপনার চাকরি হবে। জাস্ট আমি কিছু টিপস বলে দেব আপনাকে। আচ্ছা, মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ কোনটি? সবাই একটু শেয়ার করে দেন, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন। মাতৃমৃত্যু বা আ ম্যাটারনাল যে মর্টালিটি এর প্রত্যক্ষ কারণ কোনটি? এক্লামশিয়া, অ্যানিমিয়া, জ্বর, জরায়ু সংকোচন, ওকে? কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশন না। সো এক্লামশিয়া হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে মাতৃমৃত্যুর একটা প্রত্যক্ষ কারণ বা পরোক্ষ কারণ, তাই না? ২ টাই আছে। আচ্ছা। ওকে, সো আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই জানিয়ে দিবেন প্লিজ। আ আর হচ্ছে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছি কি এটাও একটু জানাবেন। আর হচ্ছে মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ কোনটি? সবাই জানিয়ে দেন। মাতৃমৃত্যু হ্যাঁ, সবাই অ্যান্সার করেছেন যে এটা হচ্ছে একলামশিয়া। হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের একলামশিয়া। আচ্ছা, তো আমরা আ আ যে চাকরি পাওয়ার যে কৌশল সেটা যেটা বললাম, সেটা নাম্বার 1 হচ্ছে আপনাকে পিলিতে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, মানুষের শরীরে সবচেয়ে বৃহৎ গ্রন্থি কোনটি? বৃক্ক। বৃক্ক মানে হচ্ছে আমাদের কিডনি। ওকে? বৃক্ক মানে হচ্ছে কিডনি। পিটুইটারি, যকৃত, আ থাইরয়েড। ওকে? আচ্ছা, তো আপনাকে জব পাওয়ার জন্য এখন থেকে যেটা করবেন যেহেতু হাতে সময় আছে, প্রিলিতে খুব ভালো করে পড়বেন। মানে আগে আপনি গাইড হচ্ছে আপনার সবসময় প্র্যাকটিসের পার্ট। আপনি গাইড হচ্ছে প্র্যাকটিসের পার্ট। কারণ গাইডে হচ্ছে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো রাখা হয়। ওকে? বাট হচ্ছে এটা হচ্ছে একটা আইসবার্গের মতো। গাইড হচ্ছে একটা আইসবার্গ। এটা আইসবার্গ, তাই না? আপনারা দেখছেন না সবাই? আইসবার্গ থিওরি? আইসবার্গ থিওরি জানেন তো সবাই? সেটা হচ্ছে ওই যে টাইটানিক জাহাজ যেটা ডুবছিল আইসবার্গের কারণে। তো আপনারা হচ্ছে আইসবার্গের মাথায় যে জিনিসটা থাকে, এটা হচ্ছে আমাদের যে প্রমিনেন্ট যে সাইন সিম্পটম গুলো আছে। আইসবার্গ থিওরি সবাই জানেন তো? যে একটা রোগীর বা একটা রোগের আইসবার্গ থিওরি হচ্ছে যে আমরা রোগের হচ্ছে খুব অল্প পরিমাণ হচ্ছে দেখতে পাই বা বুঝতে পারি। বাট তার হচ্ছে
বিশালতা হচ্ছে অনেক বড়, যেটা হচ্ছে নিচে থাকে বা যেটা আমরা হিডেন থাকে, যেটা আমরা কখনো দেখতে পাই। সো এই প্রস্তুতিটা এমনই আর কি, একটা আইসবার্গের মতো। যে প্রিলি জবের প্রস্তুতি হচ্ছে একটা আইসবার্গের মতো। আপনি মনে হয় যেন আসলে ছোট, আসলে ছোট না, অনেক বড়। পরীক্ষার হলে গেলেই বোঝা যায় যে আসলে এটার পড়ালেখাটা কত বেশি। সো যেটা করবেন, ১ম এ হচ্ছে আপনাকে প্রত্যেকটা টপিক ধরে, ধরে বিস্তারিত পড়তে হবে। যেমন আপনি বাংলায় ধরেন যে বাংলা সেকেন্ড পার্টে আপনি কারক পড়লেন বা সমাস পড়লেন। এই সমাসের প্রত্যেকটা টাইপস একদম সূত্র সহকারে পড়বেন। যাতে করে হচ্ছে আপনি যেখান থেকেই প্রশ্ন আসুক আপনি যাতে অ্যান্সার করতে পারেন। যেখান থেকেই প্রশ্ন আসুক আপনি যাতে অ্যান্সার করতে পারেন। তারপর হচ্ছে ইংলিশে মনে করেন আপনি রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে কমপক্ষে ২ টা প্রশ্ন আসবে। রাইট ফর্মস অফ ভার্বস। এখন আপনি রাইট ফর্ম অফ ভার্বস এর ২০-৩০ টা সূত্র আছে। এই সূত্র মুখস্থ না করলে আপনি গাইডের ৫০ টা প্রশ্ন পড়লে এখান থেকে আসবে না। কারণ এগুলো সচরাচর রিপিট কোয়েশ্চেন হয় না। ঠিক আছে? সো যেটা করতে হবে আপনাকে হচ্ছে ১ম এ এখন ধরে, ধরে একদম বেসিক থেকে পড়তে হবে। পড়ার পরে গাইড থেকে প্র্যাকটিস করতে হবে যে আপনি ওই সূত্রটা পড়ার পরে আপনি গাইডের প্রশ্নগুলো আপনি পারেন কিনা। সো গাইড হচ্ছে আপনার 2nd অপশন। ফার্স্ট অপশন হচ্ছে যেহেতু হাতে সময় আছে। এমন না যে ১ মাস পরেই পরীক্ষা আপনাকে গাইড মুখস্থ করতে হবে। বিষয়টা এমন না। গাইড পড়লে আপনি পাস করতে পারবেন। কিন্তু অনেক শিক্ষার্থী গাইড তো ৯,০০০ মিডওয়াইফদের কাছে গাইড থাকবে। তারা গাইড মুখস্থ করবে। কিন্তু এর মধ্যে চাকরি হবে ২,০০০ জনের। সো বাকিরা তো পড়ছে। কেন হয় নাই? বিকজ যে ২,০০০ জন চাকরি পাবে তারা গাইডের বাইরেও পড়ছে। এটা বুঝতে হবে। ঠিক আছে? সো এখন থেকে হচ্ছে যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিক গুলো আপনাকে একদম বেসিক থেকে রুলস গুলো খুব ভালো করে পড়তে হবে। এটা করলে কি হবে? আপনি দেখবেন যে বাংলায় যে গ্রামার আছে বাংলা প্রিলিতে যেগুলো প্রশ্ন আসে দেখবেন যে লিখিত পরীক্ষায় যে সিলেবাস আছে সেই সিলেবাসের একই প্রশ্ন। ওকে? প্রায় 90% সেম। ইংলিশেও হচ্ছে আপনি ইংলিশ সেকেন্ড পার্টে হচ্ছে যা পড়বেন লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসবে। ঠিক আছে? আবার আপনি এই যে মিডওয়াইফারি টেকনিক্যাল বা নার্সিং টেকনিক্যাল যাই বলেন, এখানে যদি আপনি একটু ভালো করে পড়েন, বা একটু বুঝে শুনে পড়েন, বিস্তারিত পড়েন, তাহলে দেখবেন যে এই এমসিকিউর মধ্য দিয়েই দেখবেন যে আপনার আবার এই লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে মিডওয়াইফারি টেকনিক্যালে। সো এটা দ্বারা বোঝা গেল যে আপনি প্রিলিতে যত বেশি সময় দিবেন, যত বেশি বিস্তারিত পড়বেন, এইটার একটা ইফেক্ট পড়বে আপনার লিখিত পরীক্ষার জন্য। আর প্রিলি পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে যে আপনাকে চাকরি পাওয়ার জন্য যেটা এখন থেকে করতে হবে, গাইডের উপরে ডিপেন্ডেন্ট না থেকে আপনাকে ডিপেন্ড হতে হবে বেসিকের উপরে। ক্লিয়ার? তো তাহলে আপনি টিকে থাকতে পারবেন। না হলে কিন্তু এই যে ৯,০০০ মিডওয়াইফদের মধ্যে ২,০০০ চাকরি পাবে, ৭,০০০ চাকরি এমনিতেই পাবে না। তো তারা যতই পড়ুক তারা পাবে না। সো কোন ২,০০০ পাবে? যে ২,০০০ জন এই বেসিক ভালো করছে এবং তারা যেহেতু লিখিত পরীক্ষায় সময় কম পাওয়া যায়, লিখিত পরীক্ষায় অনেকেই কমপ্লেইন করে যে আপনারা এমন কেউ আছেন কিনা লাইনে যে যারা প্রিলিতে পাস করছেন আগের বার কিন্তু লিখিত পরীক্ষায় পাস করে নাই? এমন কেউ থাকলে একটু জানাবেন। তাদের এক্সপেরিয়েন্সটা দেখবেন এমনই যে তারা হচ্ছে আচ্ছা আমাদের যকৃত হচ্ছে ৩৫ নাম্বারটা পড়ে ৩৬ এ চলে যাচ্ছি। লো বার্থ ওয়েট বেবি কত? আচ্ছা আপনারা অ্যান্সার করেন আর আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখবেন যে যারা প্রিভিয়াস ইয়ারে অনেকেই কমপ্লেইন করছে যে হচ্ছে সে ২ বার সে প্রিলিতে পাস করছে কিন্তু সে লিখিত পরীক্ষায় পাস করে না। এটার কারণ হচ্ছে এটা। সে শুধু গাইড মুখস্থ করছে। সে ৫০ পেয়ে পাস করছে। মোটামুটি কাটমার্ক সবার থেকে লোয়েস্ট নাম্বার পেয়েও পাস করছে। কিন্তু আদৌ পাস করলে কি চাকরি হয়? আদৌ পাস করলে চাকরি হয় না। কারণ এখানে প্রিলি, লিখিত, ভাইভা এই ৩ টা মিলেই হচ্ছে আপনাকে টোটাল চাকরিটা ডিপেন্ড করে ৩ টার মার্কের রেজাল্টের উপরে। সো বুঝতেই পারছেন যে এখানে প্রিলি পরীক্ষায় যে সর্বোচ্চ নাম্বার পাবে, যে ৭০ পেয়ে পাস করবে আর যে ৫০ পেয়ে পাস করবে, চাকরি পাওয়ার সম্ভাবনা যে ৭০ পাবে তার বেশি। ওকে? সো এখানে পাস করার মধ্যে কোনো মহত্ব নাই। আপনার হাইয়েস্ট নাম্বার পেতে হবে চাকরি পাওয়ার জন্য। ক্লিয়ার? সো এটা করতে হবে এখন থেকে। আর আমরা তো গাইডলাইন দিব আপনাকে। পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা দিব। সো হচ্ছে এভাবে সবাই পড়তে থাকে না? আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে একদম বেসিক ধরে, ধরে পড়াচ্ছি। এইটা একটা সুযোগ পাবেন আমাদের এখানে যদি ক্লাস করেন বা আমাদের ব্যাচে ভর্তি হলে। সো এটা একটা সুযোগ পাবেন। কেমন? ওকে। সো যদি কেউ আমাদের সাথে স্পেশাল ব্যাচে আসতে চান তাহলে আমাদের নিচের নাম্বারে আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন। সো লো বার্থ ওয়েট বেবির ওজন হয় মূলত ২৫০০ গ্রামের নিচে। ঠিক আছে? চলে যাচ্ছি পরের প্রশ্ন। নবজাতকের মৃত্যুর
কারণ কি? হাইপোথার্মিয়া, অতিরিক্ত কান্না করা, অতিরিক্ত ঘুম, এআরআই, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন কি হতে পারে? রেসপিরেটরি ট্র্যাক্টের আমাদের যেমন নিউমোনিয়া হতে পারে, তাই না? নিউমোনিয়া একটা ওয়ান অফ দ্য মেজর কজেস অফ আমাদের চাইল্ড মর্টালিটি। ওকে, আচ্ছা। সো এই যে নিউমোনিয়ার কয়েকটা কারণ আছে সেটা, এবং নিউমোনিয়া হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা অংশ। নিউমোনিয়া কোথায় হয়? আমাদের লাংসে হয়। কোথায়? এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা ডিজিজ। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা হচ্ছে আমাদের নিউমোনিয়া। ঠিক আছে, ওকে। এখানে তিনটা সাইন দেখলেই বুঝবেন যে একটা বাচ্চার নিউমোনিয়া হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে হাই ফিভার থাকবে। ওকে, হাই ফিভার থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার নাম্বার টু হাই ফিভার। নাম্বার টু হচ্ছে তার আমাদের চেস্ট এনড্রয়িং থাকবে। চেস্ট এনড্রয়িং, সে যখন শ্বাস নেবে তখন তার হচ্ছে চেস্টের ওখানে দেখবেন যে স্কিন ভিতরে ঢুকে যাচ্ছে, এটা চেস্ট এনড্রয়িং। ঠিক আছে, নাম্বার থ্রি হচ্ছে নেজাল ফ্লারিং, নাকের ভিতরে শব্দ হবে, নাক মনে হবে যেন আটকে যাচ্ছে। ওকে, বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নেজাল। এই তিনটা সাইন দেখলেই সাথে সাথে বুঝবেন যে এটা একটা এমার্জেন্সি কেস। ক্লিয়ার? এই নবজাতকের মৃত্যুর অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু এআরআই বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। ক্লিয়ার? ওকে, সো এই তিনটা সাইন দেখলেই বুঝবেন যে এটা নিউমোনিয়া। আর এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। প্রসব পূর্বকালীন সেবা ন্যূনতম কয়টি? প্রসব পূর্বকালীন সেবা বা ভিজিট, তাই না? অ্যান্টিনেটাল ভিজিট যেটাকে আমরা বলি, পরীক্ষা আসতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রসব পূর্বকালীন ভিজিট বা সেবা কতটি? আর আজকে ক্লাসটি কেমন লাগছে সবাই একটু জানিয়ে দিবেন। আজকের ক্লাসটি কেমন লাগছে সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আরেকটা প্রশ্ন পড়াবো 50 নাম্বার পর্যন্ত, 4টি ভিজিট। হ্যাঁ, 4টি ভিজিট। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। নবজাতকের কখন প্রিটার্ম বেবি বলে? নবজাতককে কখন প্রিটার্ম বেবি বলে? নবজাতককে কখন প্রিটার্ম বেবি বলে? প্রিটার্ম বেবি বলে 38 থেকে 40 সপ্তাহের ভিতরে জন্মগ্রহণ করলে, নাকি 37 থেকে 38 সপ্তাহের ভিতরে জন্মগ্রহণ করলে, 37 সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করলে, 42 সপ্তাহ পূর্ণ হলে? প্রিটার্ম। 40-এর কারেক্ট আনসার কি হবে? সবাই কারেক্ট আনসার দেন। 40-এর কারেক্ট আনসার কি হবে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, 40-এর কারেক্ট আনসার কি হবে? 40-এর সি আনসার হচ্ছে 37 সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করলে। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে সি আমাদের, 37 সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করলে। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আপনাকে প্রিলিতে হাইয়েস্ট মার্ক পেতে হলে, অনেকে বলেন যে আসলে আপনি খুব অনেক বেশি পড়লেন বাট এটা কোনো, আপনি এটা যাচাই করতে পারলেন না, আপনি আসলে কি পড়লেন এটা আসলে কোনো নিজেকে যাচাই করতে পারলেন না। এই জন্য অনেক বেশি বেশি এক্সাম দিতে হবে, অনেক বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। তারপরে আপনি বুঝবেন যে আপনার পড়ার ইফিকেসিটা কতটুকু। ইফিকেসি, ওকে। ইফিকেসি হচ্ছে কি, আপনারা তো ড্রাগের ইফিকেসি জানেন সবাই, ফার্মাকোলজি সবাই পড়ছেন তাই না? ইফিকেসি হচ্ছে একটা ওষুধের কত পার্সেন্ট তার শরীরে কাজে লাগে, ইফিকেসি। এটা হচ্ছে আপনি সারাদিন পড়লেন কিন্তু আপনি জানলেন না আপনি আসলে শিখতে পারছেন কিনা, বা পড়ছেন ঠিক আছে মানে এটা মাথায় আছে কিনা। এইটা বোঝার জন্য হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে বেশি বেশি। আপনি যত বেশি মডেল টেস্ট দিবেন তত বেশি হচ্ছে আপনার মেমোরিটা শার্প হবে, বা আপনি নিজেকে নিজে জাস্টিফাই করতে পারবেন যে আমার পড়ার কারণে বা আমি এতটুকু পড়ার কারণে আমার এতটুকু ইমপ্রুভ হয়েছে। ওকে, আচ্ছা। এটা করতে হবে। আর ছোট ছোট ইম্পর্টেন্ট গুলো নোট করবেন। এই যে ছোট ছোট একটা এমসিকিউ, এটার সাথে আরো কিছু এমসিকিউ অ্যাড হতে পারে এই একই টপিক দিয়ে, এগুলো আপনারা হচ্ছে নিজেদের মতো করে নোট করে রাখবেন। ওকে, তাহলে আপনারা ভালো করতে পারবেন। সো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করব। অলরেডি আমাদের ক্লাসের 1 ঘন্টা 10 মিনিট প্রায় হয়ে গেছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্লাসটি কেমন লাগছে সবাই একটু জানিয়ে দেন 1 মিনিটের মধ্যে ক্লাসটি ভালো লাগছে কিনা। তাহলে কালকে আবার আমরা ক্লাসে আসব। কালকে আমরা রাত 10টায় ক্লাস নিলে ভালো হয় কিনা সবাই জানান। আপনাদের ক্লাস রাত 10টায় হলে ভালো হয় কিনা সবাই জানিয়ে দেবেন। মিডওয়াইফারি নিয়োগের ক্লাসটা
কালকে আমরা কোন সাবজেক্টের ক্লাস নিতে পারি, সাধারণ জ্ঞান বা সাধারণ জ্ঞান নাকি মিডওয়াইফারি টেকনিক্যাল, এই দুটা ক্লাস তাহলে আমরা নিব। জানান রাত 10টায় ক্লাস নেব, 10টা থেকে 11টা। ওকে, এর মধ্যে আপনার হচ্ছে ক্লাসের মধ্যে আমরা কিছু টিপস বলে দেব, যেহেতু আমি নিজেও এখানে এই ফেজটা পার হয়ে আসছি প্রিলিমিনারি লিখিত, সো আমি জানি যে কিভাবে পড়লে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, সো কালকে রাত 10টায় আপনাকে অনেক ধন্যবাদ পারুল রানী, অসংখ্য ধন্যবাদ। রাত 10টায় ক্লাস করতে চান কে কে সবাই জানান, রাত 10টায় হলে ভালো হয় কিনা। রাত 10টা থেকে 11টা। মারিয়া বলছে আলহামদুলিল্লাহ। পারুল রানী বলছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপনাকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ক্লাসটি কেমন লাগছে আপনাদের সেটা একটু জানিয়ে দেন। আর আমাদের সাথে প্রত্যেকটা ক্লাসে কালকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, নূপুর মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাল 10টায় কে কে থাকবেন আমাদের সাথে ক্লাসে, কালকে আগামীকালকে রাত 10টায় জানিয়ে দিবেন। মারিয়া নৌশি আছে আমাদের সাথে, মেমো চাকমা আছে আমাদের সাথে, সেও কালকে থাকবে। সো সবাই চেষ্টা করবেন যে 10টায় প্রতিদিন রাত 10টায় আমাদের সাথে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। 9টা 30 থেকে হলে ভালো হয়। আসলে 11টার আগে তো ঘুমার, রাত 10টা থেকে 11টা ভালো। হ্যাঁ, রাত 10টা থেকে আমরা শুরু করবো ক্লাস, রাত 10টা থেকে 11টা। আপনারা প্রতিদিন চেষ্টা করবেন যে এই টাইমে হচ্ছে আমাদের সাথে থাকার জন্য। আর কালকে জিকে ক্লাস নেব কিনা একটু জানান। সাধারণ জ্ঞানের উপর একটা ক্লাস নিলে আপনারা আমরা প্রত্যেকটা সাবজেক্ট একটা নিয়ে আপনাকে বুঝাবো যে আসলে কি কি জায়গা থেকে প্রশ্ন হতে পারে বা কিভাবে পড়তে হবে আপনাকে, ঠিক আছে। উম্মে মাহবুবা থাকবে, তাহমিদা জান্নাত থাকবে আগামীকালকে রাত 10টায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে যারা যুক্ত হতে চান, একটা একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে যারা যারা থাকতে চান, ক্লাস এক্সাম, যেমন আমরা প্রচুর মডেল টেস্ট, সপ্তাহে কমপক্ষে 4টা মডেল টেস্ট আমাদের এখানে দিতে হবে। এটাই বললাম যে আপনি চাইলে বাসায় বসেও মডেল টেস্ট দিতে পারেন। আর যদি চান যে না আপনি 100 জনের সাথে কম্পিট করবেন বা প্রতিটা প্রশ্ন 200 স্টুডেন্ট 200 মিডিয়ারদের সাথে দিবেন, এটা দিলে হচ্ছে আমাদের সাথে এক্সাম দিতে পারেন বা আমাদের সাথে ক্লাস করতে পারেন, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কালকে দেখা হবে রাত 10টায়। আর মিডওয়াইফারি টেকনিক্যালের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা 500 গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেজে দেওয়া আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা যুক্ত হতে চান আপনারা চাইলে আমাদের সাথে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমরা দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন, কেমন। আমি হচ্ছে কমেন্টে আমাদের কমেন্টে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে চাইলে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন এবং এখানে সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। না, আমি এখনই হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কমেন্টে আপনাদেরকে জি, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি সার্কুলার। হ্যাঁ, এই মাসে হবে, আমি থাকবো ইনশাআল্লাহ, নূপুর আছে আমাদের সাথে। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যান। আমাদের যে কমেন্টে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। না, সেখানে আমরা সকল আপডেট জানাবো। এক্সাম নিলে, হ্যাঁ আমরা এক্সাম নিব। এক্সাম যত বেশি দিবেন তত বেশি ভালো। আর সবচেয়ে ভালো হয় যে নেগেটিভ মার্কিং এক্সাম। নেগেটিভ মার্কিং এক্সাম কারা কারা দিতে চান সেটা জানান। নেগেটিভ মার্কিং এক্সামটা শুধু আমাদের অ্যাপসে নিয়ে থাকি, এটা শুধু বাংলাদেশে আমরাই মিডিয়ারদের জন্য এই নেগেটিভ মার্কিং এক্সামটা এনেছি। আপনারা সেখানে আপনারা আমাদের এখানে নেগেটিভ মার্কিং পিএসসির মতো, যেমন এখানে 100 মার্কের পরীক্ষা আপনি 60 মিনিটের নেগেটিভ মার্কিং এ দিতে হবে, যেটা শুধু বাংলাদেশে আমরাই নিচ্ছি, কেমন। ওকে, সো এইগুলো এভাবে প্র্যাকটিস করতে হবে অনেক, মানে একটা দিনও পড়ালেখা ছাড়া থাকা যাবে না, পড়তে হবে, কেমন। আর 500 প্রশ্ন আপনারা যারা যারা এখনো পান নাই, ওটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিব, আপনারা হচ্ছে দেখে নেবেন বা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা দিয়ে দেবো, কেমন। ওকে, সেখানে আপনারা 500 প্রশ্নের যে সাজেশন আছে আমাদের, সেটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, দেখেন
আমি 500 প্রশ্ন সেটা আমি কমেন্টে দিয়ে দিলাম। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এক্সাম নেগেটিভ মার্কিং আচ্ছা। ওকে, দেখেন আমি কমেন্ট করে দিয়েছি 500 প্রশ্ন নামে একটাই, সেখানে দেখবেন যে টেকনিক্যালের উপরে 500 প্রশ্ন আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে কালকে রাত 10টায়। আর যারা স্পেশাল ব্যাচে যুক্ত হতে যাচ্ছেন, আমাদের নিচে যে নাম্বার আছে এটা আমারই নাম্বার, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা পেজে ইনবক্স করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।